নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আর আজ আমি নিয়ে এসেছি নবপত্রিকা পূজাবার্ষিকী নিয়ে আমার আলোচনা। এখানে আমি নবপত্রিকার মূলত যে উপন্যাস, বড় গল্প গল্প সেগুলো নিয়ে আলোচনা করব আর বলবো কোন উপন্যাস, কোন বড় গল্প, কোন গল্পগুলো হয়েছে এই পত্রিকাতে সেরা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে এই পত্রিকার বাঁধাই, ছাপা এগুলো নিয়ে আলোচনা করব। পত্রিকার ছাপা, বাঁধাই এবং প্রচ্ছদ তিনটেই আমার চমৎকার লেগেছে। লিখেছেন সৌরভ মিত্র, অলঙ্করণ করেছেন সন্তু কর্মকার এবং প্রচ্ছদ অলঙ্করণ মোটের উপর আমার বেশ ভালো লেগেছে। প্রচ্ছদটা অলঙ্করণগুলোর থেকে আমার বেশি ভালো লেগেছে কম্পারেটিভলি। আর এছাড়া গল্প উপন্যাস ছাড়া এখানে ভ্রমণ, স্মরণিকা, প্রবন্ধ রয়েছে, পুরাণ কথা রয়েছে। তো পুরাণ কথার মধ্যে বলবো, এগুলো নিয়ে একটুখানি বলে দিই। সমুদ্র বসু, রজত পাল, কাজল ভট্টাচার্য, সমীর ঘোষ, রূপা মজুমদারদি, বনবিথি পাত্র, সবারই প্রবন্ধ আমার ভালো লেগেছে। আর বিশেষ করে ভ্রমণটা আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল যে একটা গল্পই যেন পড়ছি, মানে খুব চিত্তাকর্ষক ভঙ্গিতে ওটা লেখা হয়েছে। মানে আপনারা পড়লে বুঝতে পারবেন। এবং যেহেতু যেখানকার কথা বলা হয়েছে সেখানে কিছুদিন আগে বন্যা হয়ে গেল, এত মানে ক্ষয়ক্ষতি হলো, তাই এটা নিয়ে পড়তে খুব ভালো লেগেছে যে এসব এলাকায় কতটা ট্যুরিজম পোটেনশিয়াল আছে সেসব নিয়ে আলোচনা রয়েছে। তো খুব ভালো লেগেছে পড়তে। এবার আসছি মূল আমার যে বিষয়বস্তু, সেখানে উপন্যাসে প্রথমে নোটেবল মেনশনস গুলো বলে দিই। অন্ধ আতশবাজি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি বেশ কিছুদিন ধরেই পড়ছি। খুব বেশি পড়েছি তা বলা যাবে না, কিন্তু পড়েছি। আনন্দ পাবলিশার্সের বিভিন্ন, মানে আনন্দবাজার পত্রিকা গ্রুপের বিভিন্ন পত্র পত্রিকা ওনার লেখা আমি পড়েছি, তার বাইরেও পড়েছি। উনি পলিটিক্যাল থ্রিলার ধরনের লেখা, রোমান্টিক লেখা, এগুলো লেখাতে সিদ্ধহস্ত। এখানে যে উপন্যাসটি লেখা হয়েছে, উপন্যাসটি আমার বেশ ভালো লেগেছে। তবে উপন্যাসটি আমার মনে হয়েছে যে পেসিং, যে কোনো উপন্যাসের একটা গতি থাকে, গতিটা ধীর গতি হতে পারে, দ্রুত গতিরও হতে পারে, সেটা আমার কাছে ম্যাটার করে না। কিন্তু কখনো ধীর, কখনো দ্রুত, কখনো খুব বেশি দ্রুত, সেটা হলে আমার একটু সমস্যা হয় পড়তে। আমি জানি যে সব উপন্যাসের একটা চলন থাকে, সেই চলনটা যে একই লেভেলে হতে হবে তা নয়, কিন্তু এটা আমার একটা ব্যক্তিগত প্রেফারেন্সের ব্যাপার। আর যেহেতু লেখকের নাম ওজনে এত ভারী এবং ওনার সত্যি অনেক ভালো ভালো কিছু উপন্যাস, গল্প আমি পড়েছি, সেই তুলনায় আমার একটু ম্লান মনে হয়েছে। তবে ডেফিনেটলি ওয়ার্থ আ রিড, আপনি অবশ্যই একবার পড়তে পারেন। এরপর বলবো গোরস্থানের সূত্র ধরে। আহ এই উপন্যাসটা আমার ভালো লেগেছে। অনন্যা দাসের লেখা আমার পড়তে বরাবরই ভালো লাগে। ওনার লেখাগুলোতে আমি বরাবরই বলে থাকি যে অনেক সময় যে অনাবাসী ভারতীয়রা রয়েছেন, মানে এনআরআইস যারা রয়েছেন, যারা ইউএসএ তে সেটেল, যেহেতু আমার অনেক আত্মীয় স্বজন এখন ইউএসএ তে থাকে, তো তাদের জীবনযাত্রার একটা আভাস পাওয়া যায়, বা ওখানকার লোকাল মানুষদেরও আভাস পাওয়া যায়। আমেরিকা সম্পর্কে আমাদের একটা খুব ভালো আইডিয়া হয়, ওখানকার জিওগ্রাফি, কালচার, ইতিহাস সম্পর্কে। তো উপন্যাসগুলো পড়তে ভালো লাগে। এছাড়া রহস্যগুলো বেশ সুন্দরভাবে সমাধান করা থাকে নর্মালি। এক্ষেত্রে হয়েছে সেটা, এক্ষেত্রে হয়নি বলবো না, ভালোই লেগেছে আমার। তবে রিমার্কেবল কিছু মনে হয়নি, সেজন্য সেরা উপন্যাস আমি হয়তো এটাকে বলবো না। তবে এগেন একবার পড়তেই পারেন, আপনাদের সবার ভালো লাগবে বলেই আশা করি। এরপর আমি বলবো গল্প কল্পদ্রুমের কথা, বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা। আহ এর বেশ কিছু হরর লেখা আমি পড়েছি। আহ নরকের দ্বার খোলা যেমন একটা হরর উপন্যাস ওনার, যেটা আমার খুবই ভালো লেগেছিল, সেটা থেকে আমি শুনেছি সিনেমা হচ্ছে। আহ এছাড়াও আমি ওনার একটি রহস্য উপন্যাসের সংগ্রহ করেছি 2025 কলকাতা বইমেলার থেকে। তো সেটা যদিও এখনো পড়া হয়নি পুরোপুরি, অল্প বিস্তর যা পড়েছি, খারাপ লাগেনি, ভালোই লেগেছে আমার। এই উপন্যাসটা একদমই ওনার যেটা কমফর্ট জোন, সেই কমফর্ট জোনেই এই উপন্যাসটা লেখা হয়েছে। এই উপন্যাসের শুরুটা আমার একটুখানি অমিতাভ বচ্চন, ইমরান হাশমি অভিনীত চেহেরে বলে একটা সিনেমা বেরিয়েছিল 2021 সালে, আপনারা দেখে থাকবেন হয়তো। সেই ছবিটাকে একটু মনে করিয়ে দিচ্ছিল।
ইভেন ওই একই প্লের উপরে আরেকটি বাংলা ছবিও হয়েছিল সেই সময়। ছবিটির নাম ছিল অনুসন্ধান, খুব যদি ভুল না করে থাকি শাশ্বত চট্টোপাধ্যায় ছিল ছবিটা, আমি দেখেছিলাম, এসকে মুভিজের সিনেমা ছিল। তো সেগুলোর সঙ্গে একটু মিল পাচ্ছে। তারপরে দেখলাম যে গল্পটা না, গল্পটা একদমই আলাদা, উপন্যাসটা একদমই আলাদা। আহ, উপন্যাসটা আমার ভালো লেগেছে, কিন্তু এই উপন্যাসে দুটো প্রবলেম আছে, যে জন্য আমি এটাকে সেরা শিরোপা দিতে পারলাম না। প্রথম যে সমস্যাটা আমার মনে হয়েছে এই উপন্যাসের, যে এই উপন্যাসটা না বেসিক্যালি একটা অ্যান্থোলজি মতো, হরর অ্যান্থোলজি এই ফরম্যাটে এটা এগিয়েছে। মানে ধরুন একটা ঘরে 5 জন বসে আছে, তারা এক এক করে অদ্ভুতুড়ে বা ভূতের গল্প বলছে। তারপরে শেষে দেখা যাচ্ছে যে আহ, ওদের মধ্যে একজন পাত্রই আর কি একটা কাহিনীর অঙ্গ, এরকম আর কি ব্যাপারটা। কোনো স্পয়লার আমি দিচ্ছি না, কিন্তু এই ফরম্যাটে এটা এগিয়েছে। কিন্তু সেক্ষেত্রে একটা শর্ত আছে, এই ধরনের অ্যান্থোলজি ফরম্যাটে একটা শর্ত আছে, অলিখিত শর্ত বলতে পারেন, যে প্রত্যেকটা যে গল্প রয়েছে সেই প্রত্যেকটা গল্প কিন্তু পাঠকের মনে যাতে ভয়ের সঞ্চার করে, বা আহ, কোনো একটা ফিলিংস, সেটা বিমর্ষাও হতে পারে, সেটা ভয় হতে পারে, সেটা আম, আতঙ্ক হতে পারে, যে কোনো রকমের একটা মানে আহ, আবেগ যেন অ্যারাউজ করতে পারে পাঠকদের মনে। এক্ষেত্রে কিন্তু একটা গল্প ছাড়া, যেখানে একটা টেরোড্যাকটিলের একটা ফ্যাক্টর রয়েছে, সেই গল্পটা ছাড়া বাকি গল্পগুলো আমাকে ভয় তো পাওয়াইনি, বরং একটু প্রেডিক্টেবলই মনে হয়েছে। কিন্তু আইডিয়াটা খুব ভালো, লেখিকার লেখনী, আমি আগেও বলেছি যে উনি, ওনার লেখনীর জোর আছে, সেজন্য ফাইনালি পড়তে ভালো লেগেছে। যারা হরর পড়তে ভালোবাসেন বা এই ধরনের অ্যান্থোলজি টাইপের একটা ফরম্যাটে হরর গল্প পড়তে ভালোবাসেন, তারা অবশ্যই পড়তে পারেন। এই উপন্যাসে আরেকটা ছোট প্রবলেম আমার মনে হয়েছে, যে বাকি যে গল্পগুলো আছে, এই যে গল্পগুলো আমি বলছি, বাকি যে গল্প বা মূল যে গল্পটা রয়েছে, সেই গল্পগুলো না মানে ভিজুয়াল নয়, কারণ এটা একটু সিনেম্যাটিক ধরনের, মানে এটা থেকে একটা সিনেমা হতে পারে, ওয়েব সিরিজ হতে পারে, ওয়েব ফিল্ম হতে পারে আর কি। তো সেক্ষেত্রে আরেকটু ভিজুয়াল হওয়া দরকার আছে, যাতে পাঠক সেটা ভিজুয়ালাইজ করতে পারে। কিন্তু এখানে সেই ব্যাপারটা একটু অভাব আমার মনে হয়েছে। তবে কনসেপ্ট এবং লেখনির জোরে একবার পড়াই যেতে পারে। রোহিণী মহুয়া মল্লিকের লেখা। মহুয়া মল্লিকের আগের বছরে যে লেখাটা ছিল উপন্যাসটা, সেটা একেবারে ভিন্ন রসের ছিল। এবার যেটা দেখলাম সেটা একেবারে ভিন্ন রসের, এবং এই ব্যাপারে আমার লেখিকা প্রশংসা করতেই হয়। নবপত্রিকা ওনার লেখা আমি গত 3-4 বছর ধরে পড়ে আসছি। প্রত্যেকটা উপন্যাস কিন্তু একে অপরের থেকে ভিন্ন, মানে প্রত্যেকটা জনরা, সাব জনরা বলুন, সবকটাই কিন্তু আলাদা, বিষয়বস্তু ভিন্ন। এবং এক্ষেত্রে এই যে উপন্যাসটা, এই উপন্যাসটার জনরাটা একেবারেই ভিন্ন আগের উপন্যাসের থেকে। উপন্যাসটা আমার যথেষ্ট ভালো লেগেছে। উপন্যাসের যে বিষয়বস্তু, মোচড় গুলো রয়েছে, সেগুলো আমার ভালো লেগেছে। এখানে আমি একটাই ব্যাপার বলবো, যে এটা না অনেক বড় মানে একটা পরিসর দাবি করে। আহ, এটা পূজাবাসীর জন্য হয়তো কিছুটা কাটছাঁট করা হয়েছে, তাতে গল্পের মেজাজটা একটু ক্ষুণ্ণ হয়ে গেছে। যেহেতু এটা ক্যানভাসটা খুব খুব বড়, সেজন্য আমি সেই একটা ডিমেটের জন্য একটু নম্বর কাটতে আমি বাধ্য হচ্ছি। কিন্তু মহুয়া মল্লিকের লেখা কিন্তু দিন দিন মানে উত্তরোত্তর ইমপ্রুভ করে চলেছে। আমার মানে কি বলবো, মানে আমার ওনাকে ভালো লেখিকা মনে হতো, এখন আমার ওনাকে খুব খুব ভালো একজন লেখিকা বলে মনে হচ্ছে। তো এটাই তো চাই। এই ইমপ্রুভ করাটা কিন্তু একজন মোরালেস নতুন লেখিকাই ওনাকে বলবো, নতুন লেখিকার পক্ষে খুব ভালো একটা লক্ষণ। উনি যদি এইভাবে নিজেকে ডেভেলপ করতে থাকেন, এইভাবে নতুন নিত্য নতুন প্লট নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকেন, তাহলে আমার মনে হয় যে উনি একটা কোনো জোনে মানে এক্সেল করতে পারবেন ভবিষ্যতে। তো এখন একটু শর্ট অফ এক্সেলেন্স আছে, কিন্তু আমি বলবো যে এটা অনারেবল মেনশন, মানে একটুর জন্য সেরা উপন্যাস থেকে এটা বঞ্চিত হলো। চমৎকার একটি উপন্যাস, আপনারা পড়তে পারেন। এরপর অমিতাভ রায়, এনার লেখা আমি এর আগে কোনোদিন পড়িনি, এটা খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করেছিলাম। কামরূপ কামাখ্যায় কৃষ্ণরাম, কারণ আমি কামাখ্যা মন্দির যে শহরে, সেই গুয়াহাটি শহরেই আমি বড় হয়েছি। আহ, মানে আমি অনেক জায়গাতেই আমার ছোটবেলা কাটিয়েছি, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি সময় যেখানে কাটিয়েছি সেই গুয়াহাটি শহরে এটা সেট করা, যদিও টাইম পিরিয়ড অনেক আলাদা। আহ, কিন্তু কামরূপ কামাখ্যার ব্যাপারে আমি অল্প বিস্তর জানি, একটু পড়াশুনো করেছি।
কৃষ্ণরাম নিয়ে আমার তেমন পড়াশোনা না থাকলে মন্দিরটার সম্পর্কে আমার পড়াশোনা একটু ছিল, সেজন্য খুব আগ্রহ নিয়ে এটা পড়তে শুরু করেছিলাম এবং আমি নিরাশ হইনি। আই এম কোয়াইট ইমপ্রেসড, মাইটি ইমপ্রেসড বলবো না, কিন্তু কোয়াইট ইমপ্রেসড। এই ভদ্রলোকের আমি লেখা পড়িনি, জানি না ইনি কতটা নবীন লেখক, খুব বেশি দিন লিখছেন কিনা, কিন্তু লেখায় কিন্তু সেটা বোঝা যাচ্ছে না যে উনি খুব বেশি দিন লিখছেন না, বেশ অভিজ্ঞতার ছাপই পাওয়া যাচ্ছে। এবং পড়তে আমার দিব্যি লেগেছে, ব্রিজি রিড। আমি বলবো যে সেরা উপন্যাস না হলেও আমি 30টা উপন্যাস ধরুন পড়ে থাকি, এই 30টা উপন্যাসের মধ্যে এটা টপ 20-তে আসবে অবশ্যই। প্রিয়ব্রত বসুর লেখা শুভযাত্রা। আহ শুভযাত্রা উপন্যাসটাকে আমি বলবো আমি রিলাক্টেন্টলি সেরা উপন্যাসের শিরোপা দিতে বাধ্য হচ্ছি এক প্রকার, কারণ উপন্যাসটা সেকেন্ড হাফটা মানে উপন্যাসটা যেভাবে শেষ হচ্ছে বা উপন্যাসে একটা পার্টিকুলার চরিত্রের যেভাবে পরিণতি ঘটছে সেটা আমাকে একদমই খুশি করেনি, খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমি অন্য কিছু আশা করেছিলাম। তবে উপন্যাসের প্রথম হাফটা এত সুন্দর, এত ভালোভাবে লেখা, প্রশংসা ছাড়া আর কিছু করতে পারছি না আর কি, সত্যি বলছি। মানে আহ, যেভাবে এটা শুরু হচ্ছে, যেভাবে ধৃতি নামক একটি চরিত্র, তার অতীত কে সামনে আনা হচ্ছে, তার বোনের চরিত্র বলুন, মানে হবু ভগ্নিপতি, তার জীবনে একজন পুরুষ আসছে, তাকে সে রিল্যাক্টেন্টলি অ্যাকসেপ্ট করে নিচ্ছে, দিব্যি এগোচ্ছিল গল্পটা খুব সুন্দর এগোচ্ছিল। না, আমার কোথাও যেন মনে হয়েছে যে লেখক নিজেই বোধহয় একটা পয়েন্টে গিয়ে কনফিউজড হয়ে গেছিলেন যে গল্পটা তিনি কিভাবে শেষ করবেন। মানে যেভাবে জনরাটা বদলে গেল সেটা আমার একটু সমস্যা আছে, মানে আমার ব্যাপারটা না, মানে এইভাবে জনরা বেন্ডিং উপন্যাস আমি পড়েছি বা পড়িও, মানে ইংরেজিতেও পড়ি, বাংলাতেও পড়ি, হিন্দিতেও পড়েছি। মানে ধরুন একটা রোমান্টিক উপন্যাস ছিল, সেটা শেষে গিয়ে দেখা গেল সেটা আসলে একটা রিভেঞ্জ স্টোরি, এরকম তো হয়, কিন্তু সেখানে সেই যে শিফটটা হচ্ছে সেই শিফটটা খুব এফার্টলেসলি হয়, এখানে কিন্তু সেটা হয় না। মানে এটা মনে হয় যে হুট করে হয়ে গেল, বা খুব চেষ্টা চরিত্র করে কিছু চরিত্রকে মিউটেট করে দেওয়া হলো, বা কিছু চরিত্রকে ন্যারেটিভ থেকে বাদ দিয়ে অন্যদিকে পুরো ঘুরিয়ে দেওয়া হলো। আহ, সেটা আমার একটু সমস্যা মনে হয়েছে উপন্যাসটার সঙ্গে। কিন্তু ওই যে বললাম, এত ভালো ফার্স্ট হাফটা, আর এর লেখনী এত সুন্দর, থিমটা এতটা ইউনিক, যে কোথাও না কোথাও আমি এটাকে সেরা উপন্যাসের শিরোপা দিচ্ছি। তো শুভযাত্রা হচ্ছে নবপত্রিকার সেরা উপন্যাসের মধ্যে একটা। এবার এটাতে একাধিক উপন্যাসকে আমি সেরা উপন্যাস দিচ্ছি, এর কারণ আরেকটাও আছে, সেটা হচ্ছে যে এতে অনেকগুলো উপন্যাস রয়েছে। এর পরে যে উপন্যাসটার কথা বলবো সেটা হচ্ছে দীপ চক্রবাবুর লেখা দ্য লাস্ট ফ্রেন্ড। চর্যায় লেখা দীপ চক্রবাবুর উপন্যাসটা আমার দুর্দান্ত লেগেছিল, অসাধারণ লেগেছিল। তা প্যারালালি আমি এই উপন্যাসটা পড়তে শুরু করি, হয়তো বা সেজন্যই হতে পারে যে আমার এটা চর্যায় প্রকাশিত উপন্যাসটা লেভেলের মনে হয়নি, যদিও এটা একটা সত্যি ঘটনা অবলম্বনেই লেখা। অভিরাজ চরিত্রটি আমার খুব প্রিয়, এবং অভিরাজ এখানে যেভাবে ইনভেস্টিগেশন করছে সেটা আমার বেশ ভালোই লেগেছে। এবং এই উপন্যাসের সবচেয়ে বড় হাইলাইট যেটা, সেটা হচ্ছে এই উপন্যাসের শেষটা, মানে উপন্যাসের আনপ্রেডিক্টেবিলিটি। মানে এই উপন্যাসে শেষটা আপনাকে চমকে দেবে, আপনি ভাবতেই পারবেন না যে খুনিয়ে হতে পারে। বেসিক্যালি একজন বড় লোক যার নিজেরই অতীতটা অনেকটা ঘাঁটা, তার বখাটে ছেলের মৃত্যু হচ্ছে, আর মৃত্যু ঘটানো হচ্ছে খুব অভিনব উপায়, কোন উপায় আমি বলছি না, স্পয়লার হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে মেডিকেল সায়েন্সের একটা যোগাযোগ আছে। তো কিভাবে অভিরাজ এই তদন্তটাকে সলভ করছেন লোকাল থানার পুলিশের সাহায্য নিয়ে, এবং পুলিশের কর্মদক্ষতা যেভাবে দেখানো হয়েছে, সেটা নিয়েই উপন্যাসটা। এবং উপন্যাসটার বেশিরভাগ দিকই আমার পজিটিভ মনে হয়েছে। কিন্তু কেন যেন আমার মনে হয়েছে যে যে উপন্যাসের যার হত্যা হচ্ছে, যে ভিকটিম, তার চরিত্রায়নটা একটু ধোঁয়াটে, মানে সেটা শেষ পর্যন্ত লিখে দিয়েছেন আর কি লেখক ওভাবে। তো সেটার জন্য উপন্যাসটা একটু সাফার করেছে আমার কাছে, সেজন্য আমি এটাকে সেরা আমার শ্রেষ্ঠত্বের শিরোপা আমি দিতে পারছি না। তবে উপন্যাসটা ডেফিনেটলি খুবই খুবই ভালো একটি উপন্যাস। এখানেও আমরা অনেক কিছু জিনিস জানতে পারছি যে পুলিশ অকুস্থলে গিয়ে কিছু মার্কার্স দিয়ে দেয়, লাল মার্কার, হলুদ মার্কার, এগুলো ইউজ করে। বা সুগার বোর্ড কি জিনিস, যেহেতু আমিও, মানে আমার একটা
প্রবলেম দেখা দিয়েছে। তো সেখানে সুগার বোর্ড সম্পর্কে আমি এটা নিয়ে একটু পড়াশোনা করেছিলাম। তো সুগার বোর্ডটা এখানে খুব সুন্দরভাবে এফেক্টিভলি মেনশন করা হয়েছে। সেটা কি আপনাদের এখানে জানাচ্ছে, সেটার জন্য আপনাদের উপন্যাসটা পড়তে হবে, কিন্তু এর ইনক্লুশনটা খুব সুন্দরভাবে হয়েছে। চরিত্রগুলো অভিরাজের আগের গল্পগুলোর তুলনায় এখানে চরিত্রগুলো অনেক বেশি কংক্রিট, মানে অনেক বেশি সশক্ত, শক্তপোক্ত চরিত্র আর কি। চরিত্রগুলোর মধ্যে কোনো ভঙ্গুরতা নেই, ডাইমেনশনস আছে চরিত্রগুলোর মধ্যে। ফলে এই পুলিশ ইনভেস্টিগেটিভ ড্রামাটি পড়তে খুবই ভালো লাগে। কিন্তু ওই যে বললাম যে মেন ভিকটিম, তার ক্যারেক্টারাইজেশনটা আমার অতটা ভালো লাগেনি। আমার মনে হয় তার মধ্যে আরো ডাইমেনশন দেওয়া যেত, বা তার অতীতটাকে আরেকটু হাইলাইট করে আনা যেত। সেটা হয়তো সত্য ঘটনা অবলম্বনে বলে লেখক অতটা কল্পনার আশ্রয় নিতে চাননি, তাই ওই দিকটা এক্সটেন্ড করতে চাননি, বা যেটা হয় পূজাবার্ষিকীতে একটু তো কাটছাট করে লিখতে হয়, সেজন্য হয়তো লেখেননি, হতে পারে। তবে আমি বলবো যে এটাও খুবই অল্পের জন্য এটাকে আমি শ্রেষ্ঠত্বের শিরোপা এবার দিতে পারছি না। এবার প্রথম যে দুটি উপন্যাস আমি এই নবপত্রিকা পূজাবার্ষিকীতে পড়েছিলাম, সেই দুটো উপন্যাসে আসি। প্রথমটি হচ্ছে নরখাদক, যেটা লিখেছেন দেবজ্যোতি ভট্টাচার্য। এটা বেসিক্যালি একটা ডিটেকটিভ উপন্যাস, এবং দেবজ্যোতি ভট্টাচার্যর আমি কিন্তু এর আগে কোনো ডিটেকটিভ উপন্যাস এভাবে পড়িনি। আমি ওনার অ্যাডভেঞ্চার উপন্যাস পড়েছি, কল্পবিজ্ঞান উপন্যাস পড়েছি, মানে একটু ভৌতিক ধরনের উপন্যাস আমি পড়েছি, কিন্তু এরকম উপন্যাস আমি প্রথম পড়লাম। এবং বলতেই হচ্ছে যে এখানেও তিনি তার বলিষ্ঠ লেখনের স্বাক্ষর রেখেছেন। মানে আপনাকে একবার যদি আপনি বইটা পড়তে শুরু করেন, উপন্যাসটা, আপনি থামতে পারবেন না। কিন্তু আমার যে জন্য এটাকে আমি শ্রেষ্ঠত্বের হয়তো শিরোপা দিতে পারবো, সেরা উপন্যাস বলতে পারবো না, সেটা কারণটা কিন্তু অন্য। কারণটা হচ্ছে যে ওই যে বললাম, মানে কখনো কখনো এটা মনে হচ্ছে একটা খুব টান টান কিশোর পাঠ্য উপন্যাস, আর কখনো কখনো আবার এতে খুব অ্যাডাল্ট এলিমেন্টস এসে যাচ্ছে। তো এই কনফিউশনটা থাকছে, এবং শেষ দিকে যে মানে যে রহস্যটা উন্মোচন হবে আর কি, সেটা খানিকটা আন্দাজ করা যাচ্ছিল। তো তাও আমি বলবো যে এটা অত্যন্ত ভালো একটা উপন্যাস। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যে এরকম একটা রিলিজিয়াস কমিউনিটি আছে, এবং তারা যে এতটা স্ট্রং মিজোরামে গেছি বেশ কবার, সেটা আমার ধারণা ছিল না। সেটাকে খুব সুন্দরভাবে লেখক বর্ণনা করেছেন, এবং ওনার যে প্রচুর জায়গায় ঘোরাফেরা আছে, পড়াশুনো আছে, এই উপন্যাসটা পড়ে আমি আবারও এটা রিয়েলাইজ করলাম। আগেও পড়েছি, আবারও করলাম। দীপান্বিতা রায়ের লেখা গিরগিটি। আহ দীপান্বিতা দি মূলত গোয়েন্দা গল্প চমৎকার লেখেন। ওনার একটা থ্রিলার থেকে এখন সিনেমাও হচ্ছে কর্পূর নামে, তো থ্রিলারও উনি ভালো লেখেন। এছাড়া সামাজিক প্রেম, এগুলো তো ভালো লেখেনি। কিশোরদের জন্য রেনোভেটো সিরিজটা আমার চমৎকার লাগে। দিনু টিকটিকিরও কিছু কিশোর পাঠ্য উপন্যাস আছে। ছোটদের জন্য গুপি বাগার ছেলেদের নিয়ে উনি একটা সিরিজ লিখছেন, ওগুলো আমার ভীষণ প্রিয়। তো সেখান থেকে একটু সরে গিয়ে উনি একটা রিভেঞ্জ স্টোরি বা একটা ভিজিল্যান্টের স্টোরি এখানে লিখেছেন। ভিজিল্যান্টের স্টোরি মানে ধরুন আহ প্রতিহিংসা, একজন আহ নিজের রূপ বদলে নিজেকে, মানে নিজের গেট আপ চেঞ্জ করে একের পর এক মানুষদের হত্যা করছে, কারণ তার কিছু পার্সোনাল ভেন্ডেটা আছে, মানে পার্সোনাল কোনো প্রতিশোধ নেওয়ার কিছু একটা কারণ রয়েছে, সেজন্য সে খুনগুলো করে যাচ্ছে পরপর। তো এই ধরনের যে ভিজিল্যান্টে বা ভেন্ডেটা স্টোরি বলা যেতে পারে আর কি। তো সে ধরনেরই এটি একটি গল্প। নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে একটা অন্যরকম ফরম্যাট, অন্যরকম লেখনীর পরিচয় যেটা লেখিকা দিয়েছেন, সেটার জন্য ওনাকে কুর্নিশ জানাতেই হয়। এবং যদিও প্লটটা প্রেডিক্টেবল, প্লটটার মধ্যে প্রেডিক্টেবল এলিমেন্টস আছে, এবং এই ধরনের প্লটে কিন্তু এবার এই বছর আমি দেখেছি অনেক পূজাবার্ষিকীতে একাধিক গল্প লেখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এটা সেগুলোর মধ্যে একটু স্ট্যান্ড আউট করে। কারণ যদিও প্রেডিক্টেবল, কিন্তু দেখুন এত টান টান নির্মেদ এবং প্রতিশোধ নেওয়ার কারণটা এতটাই ইমোশনাল, এই উপন্যাসটা আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। কিন্তু ওই যে প্লটে একটু প্রেডিক্টেবিলিটি আমার মনে হয়েছে, আর শেষটা আমার কেমন যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল বলে মনে হয়েছে আর কি। তো সেজন্য আমি একটুর জন্য এটা নম্বর কাটছি, এবং সেরা উপন্যাসের শিরোপা এটা দিতে পারছি না। এবার আসছি সেরা উপন্যাসগুলো পরপর বলবো। একটা তো আগে বলে দিয়েছি, ফ্লোতে বলে দিয়েছি, এবার পরপর বলবো সেরা উপন্যাস কোনটা। জয়দীপ চক্রবর্তী লেখা অসমাপ্ত প্রেমপত্র।
দেখুন, আমি একেবারেই প্রেমের উপন্যাসের পাঠক নই। আহ, আমি এটা আমার ইনিশিয়াল রিয়াকশনেও বলেছি। আহ, তার কারণ হচ্ছে যে প্রেমের উপন্যাসগুলো আমার কাছে খুব প্রেডিক্টেবল মনে হয়, বি যেটা হচ্ছে যে অনেক সময় প্রেমের উপন্যাসগুলো আমার কাছে খুব বেশি মাসি মনে হয়, মানে ব্যাপারটা খুব বেশি মাখো মাখো হয়ে যায়। মানে আমি যখন যে বয়সে পৌঁছে গেছি, হয়তো আমার যখন 18, 19, 20 বছর বয়স ছিল, তখন আমার মিলস অ্যান্ড বুন পড়তে খুব ভালো লাগতো। আমি যদিও পুরুষ, আমি একটা ছেলে, তাও আমার ভালো লাগতো মিলস অ্যান্ড বুন পড়তে বা আর্চিস কমিক্স পড়তে। এবার কিছু কিছু প্রেমের উপন্যাস না সেই লেভেলেই থেকে যায়। তো আমার তো এখন বয়সটা বেড়ে গেছে, তো পার্সোনালি আমার সেই উপন্যাসগুলো পড়তে ভালো লাগে না। আর প্রেমের উপন্যাসের মধ্যে কিছু কখনো কখনো বাস্তবতার ছোঁয়াটা কম থাকে, সেই প্রেমের উপন্যাসগুলো আমি একটু এড়িয়ে চলি। তবে ডেফিনেটলি মানে খুব সুন্দরভাবে ভালোভাবে সুললিত গদ্যে লেখা প্রেমের উপন্যাস পড়তে কার না ভালো লাগে। এবার সরঞ্জিৎ চক্রবর্তী কিছু কিছু উপন্যাস যেমন আমার দারুণ লাগে, অর্পিতা সরকারের লেখা উপন্যাস দারুণ লাগে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস পড়তে দারুণ লাগে, তেমনি জয়দীপ চক্রবর্তী ইদানিংকালে কিছু প্রেমের উপন্যাস পড়েছি, আমার বড় মায়াময়, খুব ভালো লাগে। এবং উপন্যাসগুলো খুব রুটেড এবং বাস্তবের সঙ্গে সংযোগ রয়েছে। তাও সেটা প্রেমের, তাও সেটা কিছু কিছু জায়গায় কল্পনায় উড়ানো দেয়, এবং সেই ব্যালেন্সটা উনি খুব খুব ভালোভাবে মেনটেন করেন। এটা আমার খুব ভালো লাগে। এবং জয়দীপদার সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি মানুষটা, আমি ওনার সঙ্গে ইন্টারাক্ট করেছি, খুব বেশি না হলেও করেছি, এবং আমার মনে হয়েছে যে উনি মানুষটা ভীষণ সহজ মানুষ। এবং ওনার উপন্যাসের চলনটাও এই জন্য ভীষণ সহজ, ভীষণ রুটেড। এবং এই উপন্যাসটার সঙ্গে আমি আরো রিলেট করতে পেরেছি, কারণ এই উপন্যাসটা যে সময়ের কথা বলে, সেই সময়ে আমি খুব বড় না হলেও কিশোর তো ছিলাম, কাজেই সেই সময়গুলোকে ফিরে পেতে বা নস্টালজিক হতে আমাকে খুব সাহায্য করেছে এই লেখাটা। ইনফ্যাক্ট আমি তারপরেই মানে এই লেখাটা পড়ার পরেই আমি 80s 90s এর কিছু হিন্দি সিনেমার গান শুনতে শুরু করে দিয়েছিলাম আর কি, সত্যি কথা বলতে। আহ, আর উপন্যাসের গল্প, আমি কোনো স্পয়লার দিচ্ছি না। গল্পটা হচ্ছে, দেখবেন আমরা যখন ছোট থাকি, আহ, অনেক সময় জমানো বা লুকোনো কিছু চিঠি পেয়ে যাই। বিশেষ করে তখন হয় যখন আমরা একটা বাড়িতে বহু বছর ধরে বাস করি, বা সেই বাড়িতে আমাদের অনেক বছর ধরে আসা যাওয়া থাকে। যেমন ধরুন কারোর পৈতৃক বাড়িতে গেল, গিয়ে সে 40-50 বছরের পুরনো একটা চিঠি পেলো। সেই চিঠি তার মনে কি ধরনের ইম্প্যাক্ট ফেলে, বা সে যে মানুষটাকে খুব রাশভারী, তাকে খুব নির্মোহ একটা ব্যক্তি হিসেবে জানতো, সে আসলে এককালে খুবই রোমান্টিক, খুবই আবেগী প্রকৃতির ছিল। তো দেখবেন তার একটা কিন্তু শখ লাগে কোথাও না কোথাও। হ্যাঁ, সে একটু অবাক হয়। তো এই মুহূর্তগুলো এখানে রয়েছে। এবং যে প্রেমের মুহূর্তগুলো রয়েছে না, সেগুলো ভীষণ মিষ্টি, আবার কোথাও কোথাও আপনার চোখে জল এনে দেবে। তো সব মিলিয়ে এই উপন্যাসটা আমার চমৎকার লেগেছে। আর বলেই দিলাম, এটা নবপত্রিকা পূজাবার্ষিকী এবার সেরা উপন্যাসের মধ্যে একটি। খুন কা দরিয়া, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের লেখা। দেবদত্তাদি ডিটেকটিভ উপন্যাস খুব ভালো লেখেন। উনি শয়তানের বাইবেলের মতন একটি উপন্যাস লিখেছেন, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। আমি জানি এই উপন্যাসের ক্রিটিক্স রয়েছেন কিছু কিছু, কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব খুব ভালো লেগেছিল। এর বাইরে ওনার সামাজিক বা প্রেমের গল্প আমি পড়েছি এদিক ওদিক। ঐতিহাসিক উপন্যাস তো নবপত্রিকাতেই পড়েছি, খুব প্রশংসাও করেছি। এবার যেটা উনি করেছেন, এবার উনি একটা পলিটিক্যাল থ্রিলার লেখার চেষ্টা করেছেন, বা একটা পলিটিক্যাল পটভূমিকায়, এবং একটা আন্তর্জাতিক কনস্পিরেসি, একটা যুদ্ধর পরিস্থিতি, আহ, সেটা নিয়ে উনি উপন্যাসটা লিখেছেন। আপনারা অনেকেই হয়তো আন্দাজ করতে পারছেন, বা ইতিমধ্যে কিছু রিভিউজও পড়ে থাকবেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, যে কিছুদিন আগে যে কাশ্মীরে যে ঘটনাটা হলো, আহ, তারপরে যে রিপারকাশনস গুলো হলো, মূলত সেগুলো নিয়েই উপন্যাসটা লেখা হয়েছে। কিন্তু এই উপন্যাসে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, ইনফরমেশন বা এর রাজনৈতিক পটভূমিকা বা রাজনৈতিক চাপানুতো, সেগুলোই শুধুমাত্র সেগুলোও খুব ভালো লেগেছে আমার। সেগুলো উনি খুব সুন্দরভাবে লিখেছেন, এবং আমি দেখে অবাক হয়েছি যে উনি এই জন্যটা আগে অ্যাটেম্প করেনি, তা সত্ত্বেও
প্রথম উপন্যাস হিসেবে উনি কামাল করেছেন এসব ব্যাপারে। কিন্তু আমার যেটা ভালো লেগেছে এখানে সেটা হচ্ছে উনি এখানে এই যে উগ্রপন্থীরা যাদেরকে টেররিস্ট বলা হয়, হিন্দিতে আতঙ্কবাদী বলা হয়, এই উগ্রপন্থী জেহাদি এদের মনস্তত্ত্বে তিনি ঢোকার চেষ্টা করেছেন, এদের মাইন্ডসেটে ঢোকার চেষ্টা করেছেন। কেন এরা একটা দেশকে, একটা জাতিকে, একটা ধর্মকে কেন ঘৃণা করে, সেই সাইকিটা কি সেটাতে ঢোকার চেষ্টা করেছেন। কোন দেশ কি আমি কিছুই বলছি না, অ্যাট দ্য রিস্ক অফ সাউন্ডিং বায়াস পলিটিক্যাল, আজকাল কিছুই বলা যায় না, আমাকে দেখে দেওয়া হতে পারে। কিন্তু যেটা প্রশংসনীয় সেটা বললাম যে এই যে সাইকিতে ঢোকা, সেটা কিন্তু এই উপন্যাসটিকে একটা অন্য ডাইমেনশন দিয়ে দিয়েছে। আর এগুলো লেখনীর মধ্যে আমি একটা দুরন্ত ইমপ্রুভমেন্ট এখানে লক্ষ্য করেছি। উপন্যাসটা ভীষণ ফাস্ট পেস্ট, জানেন তো, মানে একবার যদি আপনি পড়তে শুরু করেন আপনাকে চোখের পলক ফেলবার সময় দেবে না। মানে আমি রাত 1:30টার সময় ওটা পড়তে শুরু করেছিলাম, ভোর 5টা হয়ে গেছিল। মানে তারপর আমি নিজে গিলটি ফিল করতে শুরু করলাম যে ছুটির দিন ঠিক আছে, কিন্তু অন্যান্য কাজকর্ম তো থাকে, সেগুলোই বা করবো কিভাবে, তাই চটপট ঘুমিয়ে পড়লাম। এবং তারপর লাঞ্চে গিয়ে 2 পাতা সে শেষ করলাম। ওই 2 পাতা পড়ার জন্য আমি অস্থির হয়েছিলাম, এতটাই ভালো লেগেছে উপন্যাসটা। তো ডেফিনেটলি গোজ উইদাউট সেইং যে এই উপন্যাসটি হচ্ছে নবপত্রিকার সেরা উপন্যাস। এবার আসছি আলফাতে, মানে আলফা উপন্যাস। এই উপন্যাসটা কৌশিক দাসের লেখা এবং এই উপন্যাসটি মূলত আফগানিস্তানে সেট করা, মূলত। এবং আফগানিস্তানের যে সমাজ ব্যবস্থা, সেখানে মেয়েদের স্বাধীনতা বলে যে অলমোস্ট কিছুই নেই, অল্প বিস্তর যে স্বাধীনতা দেয়া রয়েছে সেটাও একটা কস্ট আছে। সেই পটভূমিকায় লেখক উপন্যাসটি লিখেছেন এবং উনি অসাধারণ একটি উপন্যাস লিখেছেন। আমি এটাও বলবো, আই উইল গো টু দ্যাট এক্সটেন্ট, যে এটা ওনার লেখা সেরা উপন্যাসগুলির মধ্যে একটা। প্রথম কথা হচ্ছে যে এই উপন্যাসটির যে থিম সেটা ভীষণই আনইউজুয়াল একটি থিম। এটা আমি ইনিশিয়াল রিয়াকশনেও বলেছি যে একটি মেয়ে, সে একটি ভিডিও দেখে যে তারই দেশে একদল ছেলে একটা ড্যান্স ফর্ম প্র্যাকটিস করছে, যেটা কিন্তু একটা স্পোর্টসও বটে এবং যেটা একটা অলিম্পিক্সেও অন্তর্ভুক্ত হয়েছিল স্পোর্টস হিসেবে। তো কোন ডান্স আমি বলছি না, সেটা আপনি উপন্যাসেই পড়তে পারবেন। তো সেই ডান্সটা সেই মেয়েটা শিখতে গিয়ে কত রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়, তার মধ্যে কিছু ইমোশনাল, কিছু খুব থ্রিলিং, এবং শেষ পর্যন্ত কি হয়, একটা আনএক্সপেক্টেড টুইস্ট আছে শেষের দিকে, কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটা নিয়েই এই উপন্যাসটা। এই উপন্যাসের মধ্যে একটা হালকা প্রেমের ছোঁয়া আছে, বন্ধুত্ব আছে, নির্ভেজাল বন্ধুত্বের একটা উদাহরণ আছে। এবং সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো চরিত্র ছিল যেগুলোকে লেখক পুরোপুরি হোয়াইট বা ব্ল্যাকে আঁকতে পারতেন, এবং তিনি সেটা করেননি। তিনি কিছু রক্ত মাংসের চরিত্র দিয়েছেন যেগুলো, যারা পারিপার্শ্বিকতার শিকার, যারা সমাজের বিধিনিষেধের শিকার, তার মধ্যে কিছু পুলিশ অফিসাররাও আছেন। খুব ছোট ছোট মুহূর্ত রয়েছে, সেগুলো নিয়ে এই ছোট ছোট মুহূর্তকে একসাথে চমৎকার ভাবে লেখক বুনেছেন। কাজে কেউ যদি এটাকে ওনার আগে স্পোর্টস থ্রিলারের সঙ্গে গুলিয়ে ফেলেন, বা ওনার অন্যান্য যে সাইকোলজিক্যাল থ্রিলার, যে রক্তকরবী মার্ডার্স এর মতো চমৎকার সাইকোলজিক্যাল থ্রিলার, সেগুলোর সঙ্গে গুলিয়ে ফেলেন, তাহলে খুব ভুল করবেন। এটাকে একেবারে একটা অন্য জনরা, মানে এই জনরাটা আমি কি বলবো, স্পোর্টস ড্রামা হয়তো বলতে পারি, বা স্পোর্টস ড্রামা থ্রিলার হয়তো বলতে পারি। মানে এটা একটা অনন্য সাধারণ একটি উপন্যাস, এবং এই উপন্যাসটি আপনাকে অনেক মানে ভাবাবে। মানে পুরুষদের তো মোটিভেট করবেই, এবং পুরুষ যারা পাঠক তাদের তো ভালো লাগবেই এটা, কারণ এর মধ্যে বেশ কিছু অ্যাকশন আছে, থ্রিল আছে, সেগুলো বর্ণনা ভীষণ সুন্দর। রাজনৈতিক পটভূমিকাটাকেও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। একটা অন্য দেশের এতটা পড়াশোনা করে ডিটেলস খুব কম উপন্যাসেই পাওয়া যায়, আর কোনোভাবে সেটা ইনফো ডাম্পিং মনে হয় না। সেগুলো তো ভালো লাগবেই, কিন্তু বিশেষ করে আমি পাঠিকাদের, মানে মহিলারা যারা রয়েছেন, বিশেষ করে যারা কম বয়সী মেয়েরা রয়েছে, আমি তাদেরকে এটা পড়ে দেখতে অনুরোধ করব। যে সমাজে সমস্ত শিকল পড়ানো সত্ত্বেও যদি ইচ্ছে স্ট্রং থাকে, যদি উইল পাওয়ার থাকে, তাহলে একটি মেয়ে কি না করতে পারে, কি না করতে পারে। কিছুটা সত্য ঘটনার উপর লেখা এই উপন্যাস, অবশ্য পাঠ্য আমি বলবো, এবং
অবভিয়াসলি এটা নবপত্রিকার সেরা উপন্যাস। এবার উপন্যাসিকা রয়েছে, বড় গল্প রয়েছে। উপন্যাসিকা রয়েছে দুটি, অশনি সংকেত আর এক যে ছিল বিষ। এক যে ছিল বিষ উপন্যাসিকাটা আমার বেশ ভালো লেগেছে, আহ বেশ কিছু অংশ তো খুবই ভালো লেগেছে, কিন্তু ওভারঅল এটা আমার কাছে গুড বাট নট অ্যান এক্সেলেন্ট মানে উপন্যাসিকা আর কি। আহ, কিছু খুঁত রয়েছে, লেখনীর কিছু কিছু জায়গায় একটু গ্রিপ হারিয়েছে বলে আমার মনে হয়েছে। কাজে পিয়া সরকারের অশনি সংকেত এটাই আমার বলবো যে এই পূজাবার্ষিকীর প্রিয় উপন্যাসিকা। এবার অশনি সংকেতটা আমি পড়েছিলাম নিষাদ পড়ার পরেই অবপত্রিকা এলো, তারপর প্রথমেই আমি অশনি সংকেতটা পড়ে নিয়েছিলাম, কারণ আমি পিয়া সরকারের লেখার একটা ফ্লোতে ছিলাম, ওনার লেখাগুলো পড়ছিলাম, সেজন্য এটা পড়ে নিয়েছিলাম। সাধারণত আমি সেভাবে পড়ি না, আমি সিরিয়ালি পড়তে ভালোবাসি। যাই হোক, অশনি সংকেতের যে কনসেপ্টটা, এই কনসেপ্টের উপর আমি আগেও লেখা পড়েছি, পড়িনি তা নয়। বিজয় সিংহকে নিয়ে মূলত। বিজয় সিংহ বাংলারই মানুষ ছিলেন, বলা হয় সিঙ্গুরের দিকে ওনার অরিজিনাল বাসস্থান ছিল, সেখান থেকে তিনি শ্রীলঙ্কায় যান, এবং শ্রীলঙ্কায় যাকে আমরা অনেকে জানি একটা প্রভাবী আছে, বাঙালি হেলায় লঙ্কা করিল জয়, সেটা হেলায় করেছিল না কিভাবে করেছিল সেটা একটা বর্ণনা এখানে পাবেন আপনি। সেটা হয়তো আহ বাঙালি হিসেবে খুব গৌরবজনক নয়, কিন্তু খুব প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি। মানে যেভাবে তিনি লঙ্কাটা জয় করেছিলেন, সেটা পেছনে যে স্ট্র্যাটেজি ছিল, যে থিঙ্কিং ছিল, সেটা বেশিরভাগ রাজাদেরই সেই সময় থাকতো, কাজেই তাকে অন্যভাবে দেখার কোনো দরকার নেই। যাই হোক, এবং এখানে একটি প্রেম কাহিনী রয়েছে, এটা একটু অসমাপ্ত প্রেম কাহিনীটা আমার মনে হয়েছে। এগেন পরিসরের অভাবে হয়তো সেটা দানা বাঁধতে পারেনি, বা হয়তো ঐতিহাসিকভাবে এটাই তার পরিণতি ছিল, কিন্তু এর আগে, কেননা এর আগেও আমি যে গল্পগুলো পড়েছি সেখানেও কিন্তু একটু কম পোয়েটিক ভাবে বা একটু বাস্তবিক ভাবে হয়তো এই পরিণতি কিন্তু লেখা ছিল, কাজেই মনে হয় যে সেটাই সত্যি হয়ে থাকবে। তাই জন্য সেই ইতিহাস নিয়ে খুব একটা পিয়া সরকার নাড়াঘাটা করেননি, এবং সেদিক দিয়ে ঠিকই আছে। কিন্তু ওই পাঠকের মন তো, হয়তো আর একটু মানে প্রেম কাহিনীটা আর একটু বলিষ্ঠ ভাবে দেখানো যেতে পারতো, বা আর একটু স্পষ্ট করে দেখানো যেতে পারতো বলে আমার মনে হয়েছে। কিন্তু মানে এটা খুবই মাইনর একটা ব্লেমিশ, মানে এটাকে কোনো ব্লেমিশ বলা যায় না, মানে এটাকে বলা যেতে পারে যে এটাকে আপনি একটা খুঁতখুঁতে ভাব বলতে পারেন, বা নিট পিকিং বলতে পারেন আর কি, এর বেশি কিছু নয়। চমৎকার একটা উপন্যাসিকা, ইলাস্ট্রেশনটাও এটার বেশ ভালো, এবং একটু দুঃখের হলেও আমার মনে হয় আপনাদের এটা পড়া উচিত অবশ্যই। বড় গল্প অনেকগুলো রয়েছে এখানে, তার মধ্যে যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো বলি। খেয়া ভাঙার গান, সুদীপ হাজরা। যারা উত্তম কুমারের পুরনো 50-এর দশকের 60-এর দশকের সিনেমা দেখতে ভালোবাসেন, যারা একটু ট্র্যাজিক লাভ স্টোরি পড়তে ভালোবাসেন, তাদেরকে আমি বলবো অবশ্যই এই বড় গল্পটা পড়তে। সুদীপ হাজরার লেখা, সুদীপ হাজরা এই ধরনের লেখা লিখতে সিদ্ধহস্ত বলে আমার মনে হয়। বছর দুয়েক আগে বা গত বছরই বোধহয় ওনার এরকম একটা গল্প আমি পড়েছিলাম। এখানে রয়েছে আর কি, এখানে ছোটবেলার কাউকে ভালো লাগা, তারপর হার্ট ব্রেক হওয়া, তারপর তাকে অন্যভাবে ফিরে পাওয়া, আবার তাকে ইচ্ছে করেই যেন হারিয়ে হারিয়ে দিতে যাওয়া, এভাবেই গল্পটা এগিয়েছে। এর বেশি আমি কিছু বলবো না, কারণ এই গল্পটাকে এক্সপ্লেন করতে গেলে পুরো ভিডিওটাই লেগে যাবে। গল্পটা বেশ কমপ্লেক্স ভাবে আর একটু অন্যরকম ন্যারেটিভে লেখা হয়েছে। আমার কিন্তু, আমি আগেই বলেছি, আমি কিন্তু রোমান্টিক গল্পের পাঠক নই, কিন্তু আমার যতটুকু বোধ বুদ্ধি আছে প্রেমের গল্প হিসেবে, সেই হিসেবে আমার এটাকে একটা সার্থক প্রেম ও বিচ্ছেদের গল্প বলে মনে হয়েছে। আমার চমৎকার লেগেছে, এটা সেরা বড় গল্পই আমি বলবো। খেয়া ভাঙার গান, সুদীপ হাজরা। যারা লাভ স্টোরি, রিলেশনশিপ স্টোরি পছন্দ করেন তারা অবশ্যই এটা কিন্তু পড়বেন। যে বাকি গল্পগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই ভালো গোয়েন্দাদের গল্প। আমি ইনিশিয়াল রিয়াকশনেও বলেছি, গল্পটা শুরু হয় খুব দারুণ ভাবে, এবং কালকেতু নন্দী আমার ভীষণ প্রিয় একটা চরিত্র, কিন্তু এটা আমার মনে হয়েছে যে এটা মানে স্বয়ং সম্পূর্ণ কোনো গল্প নয়। এই গল্পটার মাধ্যমে একজন নতুন চরিত্রকে ইন্ট্রোডিউস করলেন রূপক সাহা, যিনি হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো, যাকে
কালকেতু নন্দীর সঙ্গে সমান তালে তাল মিলিয়ে তিনি ডিটেকশন করছেন। আর না হলে উনি ওই মানে মাইক্রফট হোমস যেমন শার্লক হোমস আছে সেরকম ওনাকে মানে কালকেতু নন্দীকে উনি অ্যাডভাইস দিচ্ছেন। একটা মহিলা চরিত্রকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। টুইস্টটাও বেশ মজাদার এবং এটার মধ্যে একটা কমেডি এলিমেন্ট আছে যেটা আমার ভালো লেগেছে। তবুও আমি বলবো যে রূপক সাহা স্ট্যান্ডার্ডের মানে উনি যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন তার থেকে একটু এটা কম, কিন্তু আমি সেরা বড় গল্পটাকে বলতে পারছি না। সিমিলারলি ভাঙাগড়ের কান্না জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা, উনি একজন খুব নামকরা উকিল। আজকেও আমি ওনাকে দেখেছি এবিপি আনন্দতে একটি আলোচনায় এসেছিলেন। মানে উনি খুবই ভালো লেখেন, ওনার কিছু লেখা আমার খুব ভালো লাগে, কিছু লেখা একটু পেডেস্টিয়ান হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু উনি তো প্রফেশনাল লেখক নন। সেই হিসেবে বলবো যে উনি যথেষ্ট ভালো লেখেন। ওনার গত বছর বড় গল্প লিখেছিলেন মোস্ট প্রবাবলি, সেটা আমার দারুণ লেগেছিল। এটাও বেশ ভালো, এর মধ্যে একটা রিয়ালিজমের ছোঁয়া আছে, সত্যি ঘটনা একটা ছোঁয়া আছে। বেশ ভালো লেগেছে আমার, কিন্তু এটাকে আমি ঠিক শ্রেষ্ঠত্বের শিরোপা দিতে পারছি না। রাজশ্রী বসু অধিকারীর গদাই লস্করি চাল আমার বেশ ভালো লেগেছে। শঙ্কর চ্যাটার্জির ছায়াপথটা খুবই ভালো লেগেছে। চ্যাটার্জির কথা বলবো যে উনিও কিন্তু উত্তরোত্তর নিজেকে ইমপ্রুভ করে যাচ্ছেন। উনি খুব প্রবীণ লেখক, মানে ওনার বয়স হয়েছে, এই বয়সেও নিজেকে ইমপ্রুভ করার এই যে খিদে, এই যে চেষ্টা, এটাকে কুর্নিশ জানাতেই হয়। আমার তো দারুণ লেগেছে, আপনাদেরও মনে হয় ভালো লাগবে ছায়াপথ। তবে সেরা বড় গল্প বোধহয় এটাকে আমি বলতে পারবো না। দেবদাসী জয়তী রায়ের লেখা। জয়তী রায় আমার ভীষণ প্রিয় লেখিকা হয়ে উঠেছেন, বিশেষ করে ওনার পৌরাণিক যে ঘটনাগুলো সেগুলোর যেভাবে উনি অ্যানালিসিস করেন, যেভাবে মডার্ন ডে বা আধুনিক সময়কার অ্যানেকডোট দিয়ে সেটাকে উনি বর্ণনা করেন বা বোঝানোর চেষ্টা করেন, সেই প্রচেষ্টা আমার খুবই ভালো লাগে। কিন্তু মানে এখানে যেটা হয়েছে, এখানে উনি দুটো টাইম লাইন নিয়ে এসছেন একেবারে, মডার্ন টাইম লাইন, এনশিয়েন্ট টাইম লাইন। সেই যে শিফটটা আছে সেই শিফটটা একটু ব্লার্ড হয়ে গেছে কোথাও না কোথাও। তবে ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। চিদে কোঠার ঘর পল্লবী সেনগুপ্তর লেখা। এই গল্পটা আমার বেশ ভালো লেগেছে। পল্লবী সেনগুপ্ত আমি মানে এবছর ওনার লেখা সেভাবে পড়িনি, পড়েছি কিনা মনে করতে পারছি না এখন, হয়তো পড়েছি, কিন্তু এই গল্পটা আমার মনে থেকে যাবে। এই গল্পটা আমার খুবই খুবই ভালো লেগেছে। এই গল্পটাকেও আমি এই নবপত্রিকার সেরা বড় গল্প বলতেই পারি অনায়াসে। এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে এই গল্পটা একটা সার্থক বড় গল্প, মানে গল্পটা হুট করে শেষ হয়ে গেল, হুট করে শুরু হলো, সেই ব্যাপারটা নেই। কিন্তু এটা বড় গল্প ভেবেই লেখা হয়েছিল এবং এটা বড় গল্পই হয়ে উঠেছে, এটা একটা বড় কারণ, এটাকে আমি সেরা বড় গল্প বললাম। এরপর শকুনের চোখ নিখাত বাঙালির লেখা। নিখাত বাঙালি উনি খুব ভালো লেখেন। ওনার মজার যে ফাজিলের মহাভারত, ফাজিলের রামায়ণ, এগুলো আমি পড়েছি। সেগুলোর মধ্যে ওনার একটা দারুণ সেন্স অফ হিউমার, উইয়ার্ড সেন্স অফ হিউমার আছে, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কিন্তু এটাকে আমি ঠিক মানে সেই লেভেলে নিয়ে যেতে পারছি না। মানে উনি আমার এক্সপেকটেশনটা এতটাই হাই করে দিয়েছেন যে এই শকুনের চোখটা যেভাবে লিখেছেন উনি, সেটা আমাকে সেই কিকটা দিতে পারলো না যেটা ওনার এই ফাজিলের রামায়ণ মহাভারত দিয়েছে। হয় এটা অন্য কোনো লেখকের লেখা হলে অবশ্যই এটাকে সেরা বড় গল্প বলতাম, কিন্তু ওই আর কি হয় না যে মানে আরেকটু ভালো উনি লিখতে পারেন বলেই হয়তো দিলাম না, মানে লেখার ওনার ক্ষমতা রয়েছে আরো ভালো, এই আর কি। ছোট গল্প, প্রথমেই বলবো অমরত্বের সন্ধানে মিস্টার পাই, অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা। অভিজ্ঞান রায়চৌধুরীর মূলত ওনাকে কল্পবিজ্ঞান বা একটু সুপার ন্যাচারাল গল্প, থ্রিলার, এসবের সঙ্গে মানুষ আইডেন্টিফাই করেন ওনার লেখাগুলো। কিন্তু উনি কিন্তু বেশ কিছু এ ধরনের মানে ব্যঙ্গ বিদ্রুপ বা টক মিষ্টি ব্যঙ্গ বিদ্রুপ থাকা, সার্কাজম থাকা গল্প লিখেছেন আগেও। এটাও সেরকম একটি গল্প, এর মধ্যে কিছুটা অল্প বিজ্ঞান মিশে রয়েছে। আর মিস্টার পাই চরিত্রটা রয়েছে, যারা অনিলিকা পড়েন, ভালোবাসেন আমার মতন,
তারা তো জানেনই মিস্টার পাই খুব নামকরা একটি চরিত্র ওনার সৃষ্টি করা। তাকে একটু অন্যভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে এবং গল্পটা পড়েও খুব ভালো লেগেছে। তবে এটা অভিজ্ঞান রায়চৌধুরীর বেস্ট আমি বলবো না, এবং এই পূজাবার্ষিকীরও বেস্ট ছোট গল্প আমি বলবো না, তবে ডেফিনেটলি অবশ্যই একবার পড়ার মতন একটি গল্প। সৈকত মুখোপাধ্যায়ের লেখা সুড়ঙ্গ, স্মৃতি অতি বিষম বস্তু। এই স্মৃতি যখন আমাদের ভাবায়, অবসেস করে ফেলে, বা সময়, টাইম লাইন, এই জিনিসগুলো যখন আমরা মানে যখন কোথাও না কোথাও ইমোশনের কাছে ব্লার্ড হয়ে যায়, তখনই হয়তো সুড়ঙ্গের মতো একটা গল্প বেরোয়। এটা না আপাত দৃষ্টিতে একটা মানে একটা সামাজিক গল্পই বলা যেতে পারে, বা একটা সম্পর্ক নিয়ে গল্প বলা যেতে পারে, কিন্তু এটা অনেক স্তরে কাজ করে। এটাকে একটা মাল্টি জনরা গল্পই আমি আমি বলবো অন্তত। এবং গল্পটিতে যে লেয়ার্স গুলো আছে, এত ছোট পরিসরে যে লেয়ার্স সৈকত মুখোপাধ্যায় দিয়েছেন, এটা পড়ে আমার চমৎকার লেগেছে। সুড়ঙ্গকে আমি এবং এর মধ্যে একটা কোথাও না কোথাও একটু হলেও ম্যাজিক রিয়ালিজমের ছোঁয়া আমি পেয়েছি, জানি না সেটা আমি পেয়েছি কিনা, কিন্তু আমি পেয়েছি বলেই মনে হয়। আহ তো সৈকত মুখোপাধ্যায়ের সুড়ঙ্গকে আমি অবশ্যই শ্রেষ্ঠ ছোট গল্পের আখ্যা দেব, কারণ এটা অনেক লেভেলে, মেটাফিজিক্যাল লেভেলে হোক বা অন্যান্য নানা রকম লেভেলে হোক, সব রকমের পাঠকই এটা পড়ে মজা পাবে। রাজা ভট্টাচার্যের লেখা গুড মর্নিং, এটা একটা খুব অম্ল মধুর গল্প। শুরুটা হয় বেশ মজাদার, শেষটা একটু দুঃখের, বেশ দুঃখের, কিন্তু এটার মধ্যে দিয়ে উনি একটা বাস্তবকে তুলে ধরেছেন আমাদের সামনে। এই যে আমাদের যারা বাবা, কাকা, পিসি যারা রয়েছেন আমাদের আশেপাশে, এল্ডারলি পার্সন, তারা দেখবেন আজকাল খানিকটা হয়তো সময় কাটানোর জন্য খানিকটা চাপে পড়ে ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো খুব বেশি করছেন, এবং ওনাদের সময়ও সুন্দর কেটে যায়, এবং ওনারা অনেক বন্ধুও বানিয়ে ফেলেন, পুরোনো বন্ধুরও খোঁজ পান। তো এই যে জীবনযাত্রাটা, এই যে একটা নতুন নিউ ফ্যাড অ্যামং ওল্ড জেনারেশন আমি বলবো, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে একটা গল্পের আকারে উনি বুনেছেন। এটাকে কিন্তু গল্পের আকারে বোনা সহজ কাজ মোটেও নয়, এবং এখানেই রাজা ভট্টাচার্য আমার কাছে অনেকগুলো ব্রাউনি পয়েন্টস পাবেন। ভীষণ ভীষণ ভালো, লেখার বাঁধুনি তো ভালো অবশ্যই, এর সাথে এই যে বললাম যে জনরাটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে খুব এফার্টলেস ভাবে হয়েছে। আর পড়তে পড়তে আপনার চোখ ভিজে আসতে বাধ্য, বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক মানুষজন থাকেন, তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে, এবং তারাও যদি এটা পড়েন তারাও রিলেট করতে পারবে। বলতে হচ্ছে গুড মর্নিং হচ্ছে নবপত্রিকার শ্রেষ্ঠ গল্প। শেষ যে দুটো গল্প বলবো, এই দুটো গল্প আমার শ্রেষ্ঠ গল্প বলে মনে হয়েছে। তার আগে একটা নোটেবল মেনশন করে দিই, অন্বেষা রায়ের লেখা সূর্যমুখীর ছাই, এটা আমার বেশ ভালো লেগেছে। গল্পটার মধ্যে যে খুব কোনো খুঁত আছে বা কিছু আছে তা নয়, কিন্তু আমার মনে হয়েছে গল্পটা ডেফিনেটলি একটা উপন্যাস আকারে হলে আমার ভালো লাগতো বেশি, কারণ এটা একটা মানে টান টান থ্রিলার টাইপেরই গল্প। এটা একটা উপন্যাস হলে অনেক বেশি জমে উঠতো বলে আমার মনে হয়েছে, সেজন্যই এটাকে আমি শ্রেষ্ঠত্ব শিরোপা দিতে পারছি না, না হলে হয়তো দিতাম। এবার বলবো দুটো শ্রেষ্ঠ গল্পের কথা। সুখের চাবিকাঠি অর্পিতা সরকারের লেখা, অবসর সমর্পিতা হালদারের লেখা। সমর্পিতা হালদারের লেখা আমি এর আগে পড়েছি বলে মনে করতে পারছি না, পড়ে থাকলে হয়তো এই লেভেলে আমাকে ইমপ্রেস করে যতটা এই গল্পটা করেছে। এই গল্পটাও জীবনের খুব বাস্তব কিছু ঘটনাকে নিয়েই লেখা। এখানে একটা হৃদয় পরিবর্তনের ব্যাপার রয়েছে, যেটাকে ঘিরে গল্পটা আবর্তিত হয়েছে, এবং হৃদয় পরিবর্তনের গল্প সাহিত্যের আঙিনায় নতুন নয়। ক্রিসমাস ক্যারল বা সেটার উপর বেস করে দেখবেন বাংলাদেশের চরকি প্ল্যাটফর্মে উৎসব বলে একটা সিনেমা বেরিয়েছে, বাংলাদেশের সিনেমা, খুব ভালো সিনেমা, আপনারা দেখতে পারেন। এটা সেই ধাঁচে মানে সেই বেসিক কনসেপ্ট সেটাই অনুসরণ করেছে, এবং সেই রকম আমি একেবারেই বলছি না, কিন্তু এটা সেই ধাঁচে বা সেই সাবজনরার গল্প বলতে পারেন। অম্লমধুর একটি গল্প, কিছু কিছু মুহূর্ত আছে আপনাকে খুব ইমোশনাল করে তুলবে, আপনার মনে থেকে যাবে, মনে গেঁথে যাবে, আর শেষ কটা লাইন আমার খুব ভালো লেগেছে।
আহ, তো এই অবসর গল্পটা ভীষণ রিলেটেবল আমার কাছে। আর আমি এটাকে শ্রেষ্ঠ গল্প অবশ্যই বলবো এই নবপত্রিকার। লেখিকার অন্য লেখা পড়ার জন্য আমি মুখিয়ে থাকবো। অর্পিতা সরকারের লেখা সুখের চাবিকাঠি ভীষণ প্র্যাকটিক্যাল একটি গল্প, কোথাও না কোথাও শিক্ষণীয় গল্পও বটে। লেখিকা একটা মেসেজ দিতে চেয়েছেন এবং মেসেজটা তিনি চমৎকার ভাবে দিয়েছেন। ইটস ভেরি হার্ড হিটিং। একটি ছেলে, সে আহ, একেবারেই শহুরে ছেলে, একটা ছোট একটি শহরে চলে এসেছে। তার একটু ফাস্ট লাইফ লিড করতে সে ভালোবাসে, সে একটু হই হট্টগোল পছন্দ করে, প্রকৃতি তার জন্য নয়। তো ওখানে সে স্বভাবত সে একটু বোর ফিল করছে। এমন সময় তার বস তাকে খেতে ডাকবেন, সেখানে খেতে গিয়ে যেই ওয়াইফের সঙ্গে পরিচয় করাবেন মনে পড়ে যাবে তার অনেক কিছু। আহ, এটা শুনতে প্রেডিক্টেবল লাগছে, কিন্তু একেবারেই প্রেডিক্টেবল গল্প এটা নয়। এই গল্পটাও কিন্তু অনেকগুলো স্তর রয়েছে। এখানে যারা শান্তশিষ্ট হয়, ইন্ট্রোভার্ট হয়, আমিও এককালে ছিলাম, এখনো কিছুটা আছি। আমি নিজেকে খুব ভালো এক্সপ্রেস করতে পারি বলে আমার এখনো মনে হয় না। এই ধরনের মানুষজনকে কিভাবে লোকে ভুল বোঝে, কিভাবে আহ, হয়তো তাদেরকে বুলিংও করা হয় অনেক সময়, তারা কিছু বলে না বলে। আহ, তো এই জিনিসগুলো খুব চোখে আঙুল দিয়ে লেখিকা দেখিয়ে দিয়েছেন। আমি ওরকম বুলিং এর ভিক্টিম হয়েছি বলে আমার ভালো লেগেছে তা নয়, কিন্তু মানে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কি চমৎকার লেখনী এখানে লেখিকা ব্যবহার করেছেন এই জিনিসগুলো দেখানোর জন্য, পয়েন্ট আউট করার জন্য। কাউকেই খারাপ বলে দেখাননি, কাউকেই ভালো বলে দেখাননি, কিন্তু এই ধরনের ঘটনা হয় যে একটা নিউট্রাল পার্সপেক্টিভে দেখিয়েছেন। এটা করা কিন্তু সহজ কাজ নয়, একেবারেই সহজ কাজ নয়। আর তার সঙ্গে একটা অনুচ্চারিত প্রেম কাহিনী, অসম্পূর্ণ প্রেম কাহিনীও বুনেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে এই পুরো মিক্সচারটা আমার খুব ভালো লেগেছে। এটা ইলাস্ট্রেশনটাও আমার বেশ ভালো লেগেছে, হেড পিসটা। মানে নবপথের সবকটা হেড পিস যে আমার খুব ভালো লেগেছে তা আমি বলবো না। সবকটা হেড পিস আমার তত ভালো লাগেনি, কিন্তু এর হেড পিসটা আমার ভালো লেগেছে। এবং গল্পটা খুবই প্র্যাকটিক্যাল, খুবই সুন্দর একটা গল্প, অম্লমধুর গল্প। আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন। ভিডিও খুব বড় হয়ে গেল, কি করব বলুন? 500 পাতার একটি পূজাবার্ষিকী ভিডিও তো বড় হওয়ারই ছিল। যাই হোক, একটু ধৈর্য ধরে আপনারা এই ভিডিওটি দেখবেন। দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি পূর্ণাঙ্গ একটি রিভিউ দিতে পেরেছি এই নবপত্রিকা পূজাবার্ষিকীর। এবং শ্রেষ্ঠ গল্প উপন্যাস, বড় গল্প উপন্যাসিকা আমার মতে কোনগুলো সেগুলো আমি বলেছি। যতটা পারি একটা ফ্র্যাঙ্ক রিভিউ দিয়েছি, মতামত একান্তই আমার ব্যক্তিগত। আহ মানে আমাকে জানাবেন আপনারা আপনাদের এই গল্প উপন্যাস সম্পর্কে কি মনে হয়। আর যদি পড়ে না থাকেন অবশ্যই সংগ্রহ করুন নবপত্রিকা পূজাবার্ষিকী, এখনো আপনার স্টলে পেয়ে যাবেন, অনলাইনেও মনে হয় পেয়ে যাবেন। আহ পড়ে আমাকে জানাতে ভুলবেন না, কিন্তু ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সকলে। শুভরাত্রি। টাটা।